ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এরই মধ্যে বাতিল হয়েছে সব কূটনৈতিক পাসপোর্ট। ফলে তিনি কিভাবে অবস্থান করছেন প্রশ্ন ছিল উপদেষ্টার কাছে। এটা আপনারা ভারতীয় থেকে জিজ্ঞেস করেন যে কি স্ট্যাটাস তাদের, কিভাবে রেখেছে তারা। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে কমপক্ষে ১০০ মামলা হয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ ভারত বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনা হবে কিনা, ফেরত চাইলে দিতে হবে, এটা আমি ঠিক মিন করি। আমি যেটা মিন করেছি সেটা হলো যে যদি লিগ্যাল প্রসেস থেকে একটা প্রশ্ন আসে তাহলে আমরা তো ফেরত চাইতেই পারি, চাইবো সত্যি। এটাই যদি আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করবো। ভারত দেবে কিনা সেটা তাদের ব্যাপার। গত জুনে দিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে 10টি সমঝোতা স্মারক সই হয়। চূড়ান্ত চুক্তির আগে এগুলো পুনর্বিবেচনা করা হবে বলেও জানান উপদেষ্টা। এমওইউ সবসময় কিন্তু আবার এটার ওই চুক্তির পর্যায়ে যাওয়ার আগে এটা বিবেচনা করাই হয়, সেটা করা যেতেই পারে। এমওইউ কিন্তু চূড়ান্ত চুক্তি না, কাজে এটা তো আমাদের স্বার্থ ঠিকমতো রক্ষিত হয়েছে কিনা সেটা আমরা দেখতেই পারি, এবং সেই অনুযায়ী স্বার্থ রক্ষা করে যেগুলি চুক্তি করার সময় সেটা আমরা করব। বাংলাদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা প্রশ্নে উপদেষ্টা বলেন, তারা এখন কিছুটা ভীতির মধ্যে থাকলেও শিগগিরই তা কেটে যাবে। নিউ থেকে ফিরে আসবেন, এটুকুই এখন পর্যন্ত সিদ্ধান্ত হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বহু বছর পর উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। কোনো ধরনের বাধা না থাকায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। যোগ দেন ঢাকা মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বেলা 11টায় শ্রদ্ধা নিবেদনের সময় নির্ধারিত থাকলেও সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাধিস্থলে জড়ো হন নেতাকর্মীরা। বেলা 11:30টার দিকে জ্যেষ্ঠ নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা জানান মহাসচিব। এ সময় বিএনপি মহাসচিব জানান, একদলীয় শাসন থেকে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপি। জিয়াউর রহমানের ১৯ দফা জাতিকে আলোর পথ দেখিয়েছে। ছাত্র জনতা নতুন করে যে স্বাধীনতা এনে দিয়েছে তার জন্য ১৫ বছর সংগ্রাম করেছে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৭০০-র বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে, ২০০০-এর বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, ৬০ লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের সংগ্রামের জন্য। শত জুলুম নির্যাতনেও বিএনপিকে কেউ দমিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। দেশ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির বিকল্প নেই বলেও জানান তিনি। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নেতৃত্ব দিয়েছে, আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবেই সামনের দিকে এগিয়ে যাবে। বন্যার কারণে প্রতিষ্ঠাবার্ষিকীর 5 দিনের কর্মসূচি কমিয়ে একদিনে এনে বাকি অনুষ্ঠানের খরচের টাকা বন্যার্তদের দিচ্ছে বিএনপি। ৪৬ বছরের রাজনীতিতে গত এক যুগ সবচেয়ে কঠিন সময় পার করা বিএনপির এবারের প্রতিষ্ঠাবার্ষিকী একটু ভিন্ন আমেজে। প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীদের প্রত্যাশা, ছাত্র জনতার আন্দোলনে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তারা যখনই নির্বাচন দেবে সেই নির্বাচনে ভোটের মাধ্যমে সরকার গঠন করবে বিএনপি। জিয়াউর রহমানের সমাধিস্থল থেকে মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত ১.৫ দশকে অর্থনীতিতে প্রবৃদ্ধি হলেও কর জিডিপি অনুপাত বিশ্বের সর্বনিম্ন পর্যায়ে। নানা উপায়ে কর ফাঁকি দিয়ে ফুলে ফেঁপে উঠেছেন বহু মানুষ। এদের অনেকের ছিল রাজনৈতিক ও রাষ্ট্রীয় প্রভাব, তাই সবকিছু জেনেও চুপ ছিল এনবিআর। রাজস্ব কর্মকর্তাদের দুর্নীতিপরায়ণ মানসিকতায়ও পার পেয়েছেন অনেকে। গণ অভ্যুত্থানের পর প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এনবিআর। এস আলম, বসুন্ধরা সহ ৬ বড় গ্রুপের উদ্যোক্তাদের বিরুদ্ধে চলছে তদন্ত। শীর্ষ ব্যবসায়ীদের পাশাপাশি অন্যদের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে এনবিআর। এরই মধ্যে রাজনীতিক, আমলা, পুলিশ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রভাবশালীদের ৩০ থেকে ৩৫ জনের একটি তালিকা করেছে এনবিআর। চেয়ারম্যানের নির্দেশনা পাওয়ার পর তালিকা আরও বড় করছে সিআইসি। এটা আমরা প্রায়োরিটি ঠিক করে ধীরে ধীরে এটা করব, এবং আমার ধারণা যে এখান থেকে কেউই ছাড় পাবে না। সবাইকে আলটিমেটলি আমরা ট্যাক্স নেটের আওতায় আনবো, এবং তারা যে ট্যাক্সটা ফাঁকি দিয়েছে
সেটা জরিমানা সহ আমরা আদায় করব। গোয়েন্দারা জানান, তদন্তের আওতায় আসা ব্যক্তি ও পরিবারের সদস্যদের ব্যাংক লেনদেনের তথ্য সংগ্রহ করা হবে। নামে বেনামে থাকা অস্থাবর সম্পদও অনুসন্ধান করা হবে। এরপর প্রাপ্ত তথ্য মেলানো হবে আয়কর নথির সঙ্গে। পাশাপাশি কোনো বিশেষ উপায়ে সম্পদ বৈধ করে আয়কর ফাঁকি দিয়েছেন কিনা তাও দেখা হবে। ডেফিনেটলি আমরা খুবই ফার্মলি কাজ করব। আপনারা দেখেছেন আমাদের বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় অত্যন্ত ক্লিয়ারলি সেদিন বলেছেন যে আপনারা আমাদের উপর ভরসা রাখেন, আমরা আপনাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা যথাযথ প্রতিফলন করতে পারব। কর ফাঁকি অনুসন্ধানে এখনও চুপ কর অঞ্চলগুলো। সরকার পতনের পর শুধু কর অঞ্চল 15 ও বৃহৎ করদাতা ইউনিট LTU সালোম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এনবিআর চেয়ারম্যান জানান, কর অঞ্চলগুলো নিয়মিত কাজের পাশাপাশি কর ফাঁকি অনুসন্ধান করতে পারবে। প্রত্যেকটা জোন তাদের মতো করে কাজ করবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে মারধর করা হয় চিকিৎসকদের। হামলাকারীদের গ্রেপ্তার এবং হাসপাতালের নিরাপত্তার দাবিতে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন রোববার সকালে। আসছি এখানে একটা ট্রিটমেন্ট করার জন্য, এখন দেখতেছি এখানে সমস্যা। গঞ্জাম হুনতাছি, ডাক্তার নাই, বাইরে খাড়া করে রাখছে। বেলা 11:15 শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন হাসপাতালটির পরিচালক। এরপর কমপ্লিট শাটডাউন ঘোষণা দেন চিকিৎসকরা। এতে দিনভর চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। এরপর রোববার বিকেলে শিক্ষানবিশ ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্য উপদেষ্টা, ঢাকা মেডিকেলের পরিচালক সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বৈঠক শেষে উপদেষ্টা জানান, কমপ্লিট শাটডাউন থেকে সরে এসেছেন চিকিৎসকরা। কর্মসূচি উইথড্র করেছে। আমরা তো বলেছি যে এটা তারা ঘোষণা দিয়েছে, তারা ঘোষণা দেবে যে আমরা জরুরি সব কাজগুলো আমরা করব। এখন পর্যায়ক্রমে তাদের কাছে আমরা কমিটমেন্ট করেছি 8টা বড় হাসপাতালে আমরা যে ফোর্সগুলো দেওয়ার কথা বলছে তাদের সুরক্ষার জন্য সেগুলো আমরা এনশিওর করব। উপদেষ্টার এমন ঘোষণার পর তার সামনেই হট্টগোল শুরু করেন শিক্ষানবিশ চিকিৎসকরা। বলেন, সোমবার রাত 8টা পর্যন্ত কমপ্লিট শাটডাউন স্থগিত করলেও দাবি না মানা হলে কর্মসূচি চলবে। তবে আগামী 7 দিন সারা দেশে জরুরি সেবা ছাড়া অন্য সব সেবা বন্ধ থাকবে বলেও জানান তারা। আগামী 7 দিন পর্যন্ত সারা বাংলাদেশের সকল ধরনের আউটডোর এবং রুটিন সেবা বন্ধ থাকবে এবং আমাদের চিকিৎসকদের নিরাপত্তার জন্য চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। এই 7 দিনের মধ্যে যদি আমরা এই 2টা সেবা পাই তাহলে আমরা আবার আউটডোর সেবা এবং রুটিন সেবায় ফিরে যাব। চিকিৎসকদের নিরাপত্তায় স্বতন্ত্র স্বাস্থ্য পুলিশ গঠন, স্বাস্থ্য সুরক্ষা আইন, একজন ডাক্তারের সঙ্গে একজন নিরাপত্তা কর্মী দেওয়ারও দাবি জানান তারা। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যায় ফেনীতে ক্ষতিগ্রস্ত হয়েছে 342টি সড়কের 500 কিলোমিটার অংশ। ভাঙা সড়কে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় ত্রাণ নিয়ে যেতেও বেগ পেতে হচ্ছে কর্মীদের। কঠিন হয়ে পড়েছে জরুরি রোগী পরিবহন। এটা নিয়ে আসতেছি প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে। রাস্তার অবস্থা খারাপ, লোকজন চলাফেরা করতে পারতেছে না। রাস্তাগুলা সংস্কার না করলে গ্রামের মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হবে। মেরামত না করা হয় তাহলে এই গ্রামের এই এলাকার মানুষের কোনো উপায় নাই, একটা রুগীও নেওয়ার সুবিধা নাই। জেলার 4300 কিলোমিটার সড়কের মধ্যে তলিয়ে যায় 3300 কিলোমিটার অংশ। গুরুত্ব বিবেচনায় মেরামতের কথা জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। 100 কোটি টাকার মতো আমাদের এইসব আমাদের পুনর্বাসনের জন্য প্রয়োজন হবে। দীর্ঘমেয়াদী যে কাজগুলো হবে সেগুলোর জন্য 1.5 বছর থেকে 2 বছর লাগবে, আর স্বল্পমেয়াদী আমরা 2 মাসের মধ্যে শেষ করে দিতে পারবো। চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলার প্রায় 3000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি নামলেও বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তায় ভুক্তভোগীরা। বাড়ির যায় যে ঘরে ঢুকমু এমন কোনো সুযোগ নাই। ঘর ভাঙি পড়ে যে ঘরের কাঠগুলো সব পচে গেছে। তালিকা করে ভুক্তভোগীদের সহযোগিতার কথা জানিয়েছে জেলা ত্রাণ ও দুর্যোগ বিভাগ। তালিকা আমাদের মন্ত্রণালয়ে পাঠাবো, তখন সরকার যেভাবে সিদ্ধান্ত দিবেন আমরা সেভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত যারা আছে তাদেরকে আর্থিক সহায়তা বা অন্য যে কোনোভাবে যদি সরকার সহযোগিতা করতে চাই, যেভাবে নির্দেশনা দেয় আমরা সেভাবে তা বাস্তবায়ন করব। মৌলভীবাজারে 82,000 হেক্টর আমন ধানের বেশিরভাগই তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে 42,000 কৃষক। কৃষি বিভাগের হিসেবে শুধু কৃষিতেই লোকসান 205 কোটি টাকার ওপরে। তানিয়া নাসরিন,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ।